এবং মাঝে একটি ৮ নম্বর সাইজের মুক্তপুতি বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমার একটি ফেসবুক গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যার যার ভালো লাগবে অ্যাড হয়ে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সুতা দিয়ে সুন্দর এই আলোক গোলাপ সেলাই। সবাইকে আমার ছোট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা প্রথমেই কাঁটা কম্পাসের সাহায্যে ছোট বৃত্ত করে নেব। এটা সবাই পেন্সিল দিয়ে করবেন, আমি কলম দিয়ে করলাম পেন্সিল কাছে না থাকার কারণে। তবে কলমের দাগ কিন্তু ওঠে না, এটা মাথায় রেখে বৃত্তটা আঁকবেন। আলোক গোলাপ লাচ্ছি সুতা দিয়েই সবচেয়ে ভালো হয়, এজন্য আমরা লাচ্ছি সুতা নিয়ে নিলাম। বৃত্তের মাঝখান থেকে উঠিয়ে ঠিক আমি যেভাবে করছি। আর আলোক গোলাপটা যেহেতু আস্তে আস্তে পাপড়িগুলো বড় হবে, যার কারণে প্রথমে আমরা 5টা প্যাচ দিয়ে নেব। ফুলটা দেখতে খুব করার সময় ইজি মনে হলেও অতটা সহজ না। কয়েকবার প্র্যাকটিস করার পর আস্তে আস্তে ফুলটা সুন্দর হবে। তাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনিও পারবেন ইনশাল্লাহ। প্রথমে 5টা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা আস্তে আস্তে পাপড়িতে বাড়াবো। যেমন এখন আমরা 5টা করেই দিচ্ছি পেস। আমি চেষ্টা করেছি ভিডিওতে সম্পূর্ণ পাপড়ি একটার পর একটা প্রত্যেকটা দেখানোর জন্য, যাতে কোনো কনফিউশন না থাকে। তারপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি 5টা প্যাচ দিয়ে পুরোটা ঘুরিয়ে নেব একবার। যখন সুতাটা পেঁচাবেন একটু সফটলি পেঁচাবেন, বেশি হার্ড হয়ে গেলে সুতাটা বের হতে যাবে না। এবং কি সুন্দর করে একদম পয়েন্টে না যাওয়ার আগ পর্যন্ত সুতাটা ছেড়ে দেবেন না, তাহলে পেঁচ লেগে যাবে। আমার কথাগুলো অনুসরণ করে করলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আর প্রথমেই আগেই বলেছি যে 1-2 বারে হবে না, কয়েকবার চেষ্টা করার পর আস্তে আস্তে হবে। আমিও যখন প্রথম করেছি বলতাম এটা কি হলো, ভালোই লাগতো না, কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমতে হয়ে গেছে। আর বৃত্তটা আঁকার একটাই কারণ, যাতে ফুলটার রাউন্ডার শেপ হয়। আমাদের চোখের আন্দাজের চেয়ে বৃত্ত এঁকে নিলে ফুলটা একদম সুন্দর গোল হবে। 5টা করে পেঁচানো হয়ে গেলে পর আমরা পাপড়ি বড় করার জন্য আস্তে আস্তে প্যাচটাও বাড়াবো। যেমন এরপরে আমি 8টা প্যাচ দিয়েছি। প্রথমে 5টা দিয়ে আমরা পুরো ঘুরিয়ে আসবো, এরপর আবার 8টা দিয়ে পুরো একবার ঘুরিয়ে আসবো। এভাবে যত বেশি আমরা প্যাচ বৃদ্ধি করব, পুরোটা ঘুরিয়ে আনবো, দেন আবার নতুন শুরু করব। বৃত্তের বিষয়ে আরেকটা কথা হলো, বৃত্ত সবসময় ফুলটা করার চেয়ে ছোট আঁকতে হবে, যাতে ফুলটা ঘুরিয়ে আনতে আনতে বৃত্ত যা আমরা এঁকেছি ওটা সুতার নিচে চাপা পড়ে যায়। যদি একটু ফাঁকা হয়ে যায় তাহলে সুইটা ওর একদম নিকট থেকে তুলবেন, তাহলে ওই ফাঁকাটা আর বোঝাবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। 8টা করে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে এরপর 12টা করে পাপড়ি নিয়েছি। এই যে বৃদ্ধিটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর, আপনি ফুলটা কত বড় করতে চান তার উপরে আস্তে আস্তে প্যাচটাও বৃদ্ধি পেতে থাকবে। কেউ যদি একটু ছোট করতে চান তবে 12টা পর্যন্ত এনাফ। এরপরে যদি কেউ আরও একটু বড় করতে চান আস্তে আস্তে বাড়তে থাকবে। বারোটা করে প্যাচ দেওয়া হয়ে গেলে এরপরে আমি 16টা করে দিয়েছি প্যাচ, যাতে পাপড়িটা বড় হয়ে আসে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে, আপনি কতটুকু ফুলটা করবেন, কয়টা প্যাচ দিবেন।
সবাইকে আবারও অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা ইতিপূর্বে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমরা 20টি করে প্যাচ দিয়ে নিয়েছি। এটাই লাস্ট রাউন্ড। আমি এর চেয়ে বড় আর ফুলটা করলাম না। আপনারা চাইলে ইচ্ছে হলে এর চেয়েও বড় করতে পারেন অথবা এর থেকেও ছোট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে। আমি শেষে 20টা করে রাউন্ড দিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল লাচ্ছি সুতো দিয়ে সুন্দর এই আলোক গোলাপ। এগুলো অনেক ওয়াল মেটে করলে, হুপ মেটে খুব সুন্দর লাগে, যেমন আমি একটা মাস্কে করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বয়কা সেলাই দিয়ে বেবি নকশি খাতার ডিজাইন। আমি বেবি নকশি খাতা তৈরির জন্য লম্বায় 32 এবং চওড়ায় 25 ইঞ্চি নিয়ে সুন্দর করে খাতাটা আটকে নিয়েছি। আর নকশি করার জন্য কাঁথা পেনের সাহায্যে আর্ট করে নিয়েছি। এবার বয় কাপড় দিয়ে নিচ্ছি। বয় কাপড় খুবই সোজা, আমি ইতিপূর্বে শর্টসে দেখিয়ে দিয়েছি, তারপরে এখানে বিস্তারিত আবার সুন্দর করে দেখিয়ে দিয়েছি। বয় কাপড় আর খাতা ফোড় একই, কিন্তু খাতা ফোড় সামনের দিকে যায় আর বয় কাপড় পিছন থেকে সুইটে ওঠে। আমি সম্পূর্ণ কাঁথাটাই বয় কাপড় দিয়ে করেছি। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার। অবশ্যই সবাই পাশে থাকবেন। বয় কাপড় খুবই সহজ একটা সেলাই, কিন্তু এইটা দিয়ে করলে পর খুব সুন্দর লাগে। আমি একইভাবে পুরো ফুলটা বয়কা সেলাই দিয়ে ঘুরিয়ে নিয়েছি।
পাপড়ির মাঝে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি বয়কা ফুলের মাথায় 2টা করে চেন ফুট দিয়ে নিয়েছি। মাঝের জায়গাটা যাতে বেশি খালি না লাগে সেজন্য আমি মাঝখানে ভরাট ফোর দিয়ে নিয়েছি। এখন ভাবতে পারেন আমি বয়কা ফোরের কথা বলে এই ফোরগুলো কেন দিলাম। আসলে এগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর কিছুই না। এই কাঁথাটায় 90% কাজই ছিল বয়কা ফোরের। এই কাঁথাটার আমি সম্পূর্ণ লতা ফুল সবই আমি বয়কা ফোর দিয়ে করে নিয়েছি। আমি সুতা আমার পছন্দ অনুযায়ী কালারের সাথে ফুটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালারের সুতা নিয়ে করতে পারেন। এভাবে আমি সম্পূর্ণ কাঁথাটি সেলাই করে নিয়েছি। তবে আমি নকশা আঁকা দেখাইনি। আপনাদের যদি কারোর আর্ট দেখতে ইচ্ছে হয় তবে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই তাহলে এর পরবর্তী কাঁথার নকশা আঁকা দেখিয়ে দেব অন্য একটা ভিডিওতে। খাতাটার ফাইনাল লুক, খাতাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। বেবি খাতা অনেক সাইজের হয়ে থাকে, আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ নিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মুক্তাপুতি ও লাউপুতির সাহায্যে সুন্দর এই হিজাব ফুলগুলো তৈরি। চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুল বানানো শুরু করা যাক। হিজাব ফুল বানানো তৈরিতে আমাদের লাগবে এমন বেজ, লাউপুতি ও মুক্তাপুতি। আমি এখানে 6 নাম্বার সাইজের মুক্তাপুতি নিয়েছি। প্রথমে আমরা একটা রক সুতার এক পাশ থেকে 3টা মুক্তাপুতি ও একটা লাউপুতি এবং বিপরীত পাশ থেকে একটা লাউপুতি দিয়ে ক্রস করে নেব। ঠিক একইভাবে আমরা প্রথমে 3টা মুক্তাপুতি এবং পরবর্তী একটা লাউপুতি দিয়ে ক্রস করে নেব।
এভাবে আমরা সম্পূর্ণ ফুলটি ঘুরিয়ে আনব। 3টা মুক্তা পুঁতি, একটা লাউ পুঁতি, এরপরে কটের বিপরীত মাথা থেকে ক্রস করে নেব। এভাবে আমরা সম্পূর্ণ ফুলটি ঘুরিয়ে আনব। একটি ফুল পূর্ণ হবে 6টি লাউ পুঁতি দিয়ে। আমার 6টা লাউ পুঁতি হয়ে গেছে। এবার শেষেরটার সময় একটা লাউ পুঁতির ভিতর থেকে কট বের করে এরপরে 3টা মুক্তা পুঁতি নিয়ে সুন্দর করে কটটাকে একদম মাঝে নিয়ে আসতে হবে। ঠিক আমি যেভাবে করছি, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার কটসুতা মাঝখান থেকে বের করা হয়ে গেছে। এ পর্যায়ে মাঝে একটা মুক্তা পুঁতি দিয়ে কটসুতাটা আবার একটা লাউ পুঁতির ভিতর থেকে বের করে নেব। এ পর্যায়ে হিজাব বেসটা বসাতে হবে। বসানোর জন্য বাড়তি রাখা যে কটসুতা, সেটা সুন্দর করে হিজাব বেসটায় পেঁচিয়ে তারপরে সুবিধার্থে দুই পাশে একটু গ্লুগাম দিয়ে আটকে নিলে ভালো হয়। বসানো হয়ে গেল। প্রথম বানানো বেসিক ফুলটার একদম মাঝখান থেকে, অর্থাৎ একটা লাউ পুঁতির ভিতর থেকে আমরা কটটাকে বের করে নেব। এরপরে সামনে একটা পুঁতি কমন নিয়ে 4টা পুঁতি আমরা দেব কটসুতে। এরপরে যে পুঁতিটা আমরা কমন নিয়েছি তার একটা পিছন থেকে পুঁতি নিয়ে আমরা সুন্দর করে তৈরি করব। এখানে আমাদের 6 ফুলের একটা ঘর তৈরি হয়েছে। এ পর্যায়ে আমরা একটা পুঁতি কমন নেব এবং 4টা মুক্তা পুঁতি দেব। 4টা পুঁতি মুক্তা দেওয়া হলে পিছনের একটা কমন নিয়ে আমরা এখানে 6 ফুলের একটা ঘর তৈরি করব। এর পরের ঘরে আমরা 2টা মুক্তা পুঁতি কমন নেব। এই পর্যায়ে আমরা 3টা মুক্তা পুঁতি নিয়ে নেব এবং তৈরি করে রাখা পূর্বের 6 ঘরের মাঝখান থেকে একটা এবং কমন নেওয়া 2টা, এই 3টার মাঝখান থেকে আমরা কটসুতাটা বের করে নেব। এখানেও একটা 6 ফুলের ঘর তৈরি হয়েছে। এ পর্যায়ে আমরা একটা মুক্তা পুঁতি কমন নেব সামনে থেকে। কটসুতায় 4টা মুক্তা পুঁতি দিয়ে নেব। পিছনে তৈরি করে রাখা 6 ফুলের একটা পুঁতি কমন এবং বাহির থেকে একটা পুঁতি কমন, একটা 6 ফুলের ঘর তৈরি করব। ঠিক একই নিয়মে সম্পূর্ণ ফুলটা ঘুরে আসবে। 3টা মুক্তা পুঁতি কমন, 3টা পুঁতি, আবার 2টা মুক্তা পুঁতি কমন, 4টা পুঁতি, এভাবে সম্পূর্ণ ফুলটা ঘুরে আসবে এবং একদম শেষে 3টা মুক্তা পুঁতি কমন আসবে, সেখানে আর 3টা মুক্তা পুঁতি দিয়ে আমরা ফুলটা তৈরি করে নেব। প্রথম তৈরি করা বেসিক ফুলটার একদম মাছ থেকে একটা লাউ পুঁতির মধ্যে থেকে আমরা কটসুতা বের করে 2টা পুঁতি কমন নিয়ে নেব।
দুইটা পুঁতি কমন না হলে 4টা মুক্ত পুঁতি আমরা দেব কট সুতায়, এবং কমন নেওয়া 2টা মুক্ত পুঁতির মাঝখান থেকে আমরা কট সুতাটা বের করে নেব। এরপরে আমরা 3টা মুক্ত পুঁতি কমন নেব। 3টা মুক্ত পুঁতি কমন নেওয়ার পরে আমরা 4টা মুক্ত পুঁতি দেব কট সুতোতে। চারটা কট সুতো দেওয়ার পরে আমরা 3টা কমন নিলেও 3টার মাঝখান থেকে কট সুতো বের করব না, একটা বাদ দিয়ে 2টার মাঝ থেকে আমরা কট সুতোটাকে বের করব। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা ঘরে 3টা করে কমন নিব, 4টা মুক্ত পুঁতি দেব এবং একটা বাদ দিয়ে আর 2টার মাঝ থেকে আমরা কট সুতোটাকে বের করে নেব। এভাবেই আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর এই হিজাব ফুলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এই সুন্দর ওড়নাটার পিক ইতিমধ্যে আপলোড করেছি, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আমি সুন্দর জর্জেটের একটা ওড়না চেরি ফুল দিয়ে এবং কি মাথা দিয়ে সুন্দর কুশি কাটার কাজের মতন করেছি। আমি বিস্তারিত ভিডিওটা দেখিয়ে দেব, দেখতে খুবই সুন্দর লাগে। ভিডিওটা শুরু করি। এটা আমার একটা খয়েরি কালারের জর্জেটের ওড়না, আরও আমি ফুল করব ভাবতে ভাবতে পুড়িয়ে ফেলেছি ওড়নাটাকে। তো এখন আমার ফুল করাটা একদম এসেনশিয়াল হয়ে গেল, যেন এটা না বোঝা যায় সব মিলিয়ে। তো এর জন্য আমাদের কাটা কম্পাস লাগবে, একটা জরি কলম ব্যবহার করব, কারণ এই কলমটার দাগ উঠে যায়। আচ্ছা, আমি প্রথমে যে সাইজের ফুলটা করব ওই সাইজের একটা শক্ত কাগজে কাটা কম্পাসের সাহায্যে বৃত্ত করে নেব, আর এরপরে আমি বৃত্তটা কেটে নেব। আমি কাপড়ে যেভাবে করব সেটাই কাগজে দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের করতে সুবিধা হয়। বৃত্তটা ভাবে কাপড়ে এঁকে সুন্দর সেন্টার ধরে আমরা এরকম করে দাগ দিয়ে নেব, যেভাবে আমরা পাপড়িটা উঠাবো। তো এই যে আমি যেহেতু ফুলটা ছোট করেছি এজন্য আমি আর অতগুলো পাপড়ি দিইনি, আমি 8টা পাপড়ি দিয়েছি। ফুল যত বড় হবে পাপড়ি তত বাড়বে। এই যে এইটা দুইভাবে আঁকা যায়। এই যে আমি প্রথমভাবে আঁকা দেখাচ্ছি, কাগজটা রেখে তারপরে সুন্দর ওইটা এঁকে নিয়ে গোল বৃত্তটা দিয়ে নিয়ে এবার আমরা যে দাগগুলো দিয়ে নেব, যে কটা পাপড়ি হবে সেই কটা পাপড়ির। তবে এইভাবে করাটা আমার কাছে বেশ ঝামেলাপূর্ণ লাগলো। জর্জেটের কাপড় তো আঁকাটাও খুব ঝামেলা, নড়ে চড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আমি এই পদ্ধতিটা অবলম্বন করিনি, আমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছি। অর্থাৎ আমি প্রথমে ছোট ছোট ফোঁটা দিয়ে নিয়েছি যে আমি কতটা ডিস্টেন্সে ফুলগুলো বসাবো। দেন আমি সেখানে ফ্রেমটা আটকে আমি কাটা কম্পাস দিয়ে ওই অবস্থাতেই সুন্দর ঘুরিয়ে নিয়েছি। দেন আমি কাজটা করেছি। এটা আমার কাছে খুব বেশি সহজ মনে হয়েছে। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই করতে পারেন। তবে এইতে আসলে কাপড়টা নড়ে চড়ে যাওয়া বা কোনো ঝামেলা আমার কাছে হয়নি। এই তো একে আঁকা নেওয়া দেখিয়ে দিলাম, এবার কাজটা দেখব। আমি এখানে লাচ্ছি সুতো ব্যবহার করেছি সাদা কালারের। আমার মনে হয় এইটা সাদা কালার ফুটবে, যার হিজাব যে কালার সেই কালারের। আর ফুলগুলো করা একদম সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। একটু মানে মাঝখান থেকে ফাঁকা থাকবে, এখানে ফ্রেঞ্চ নট স্টিচ হবে, আর 8টা পাপড়ি সুন্দর চারপাশ থেকে ঘুরে যাবে আর কি। আর আমার এটা হলো জর্জেট কাপড়ের হিজাব, এটা চেরি কাপড় দিয়ে করলেও অনেক সুন্দর হবে। আর সাধারণত হিজাব আসলে একটু বড় সড়ো পরার জন্য বা সুন্দর শরীর ঢাকার জন্য 90 ইঞ্চি অথবা 2.5 গজ হলে বেটার হয়। এছাড়া কম দিয়ে শরীর ঢাকাটা অনেক টাফ হয়ে যায়। আর কাজটা এভাবে আসলে অন্যটাকে খুব সুন্দর আরও আকর্ষণীয় করে তোলে, যেটা পরে ব্যবহার করলে বোঝা যায়। করার সময় একটু সন্দেহ লাগলেও আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি হিজাব এরকম কাজ করব। আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় সব মিলিয়ে করা হয়ে উঠতেছিল না। দেন আমি বেড়াইতে গিয়ে আমার অন্যটা এখান থেকে মটিনের আগুনে পুড়িয়ে আনছি। এখন তো আমার বাধ্যতামূলক করতেই হবে। আর আমি
ওই খানটাও দেখিয়ে দেব। মানে আসলে করার পরে বোঝাই যাচ্ছিল না যে আসলে আমার এই খানটা এরকম পুড়ে গিয়েছিল, একদম কোনো চিহ্নই নেই। এই তো। আর আমার আসলে ভিডিও করা বা জানলার কাছে বসে করা হয় না, যার কারণে আলো স্বল্পতা থাকে আর ঠিকমতো বোঝাও যায় না। এটা একটা সমস্যার আস্তে আস্তে সমাধান করতে হবে। এই ঠিক একই মানে সেম প্রসেস, খুবই সহজ। এভাবে সুন্দর করে ঘুরিয়ে করে নেওয়া। এটাকে ডেইজি ফুল বলে আমি যতদূর জানি। এইটা দিয়ে আমার তো ইচ্ছা আছে এরকম ফুল দিয়ে একটা শাড়িতে কাজ করার। এখন কত ইচ্ছাই তো আছে, কত কিছুই তো মাথায় জমানো থাকে। আসলে এই হাতের কাজে এত সময় লাগে যে ইচ্ছা থাকলেও আসলে করা সম্ভব হয়ে ওঠে না। আর বিশেষ করে পড়াশোনার ফাঁকে এটাই সময় দেওয়া লাগে। অনেক আপুরাই আছে যে প্রচুর হাতে কাজ করে, প্রচুর ভিডিও শেয়ার করে। আসলে তারা তো আসলে এটার সাথে লেগে থাকে, দেখা যায় যে তাদের পড়াশোনা শেষ, তারা কেউ গৃহিণী, একটা অন্যরকমের আসলে প্রেশার কম আর পড়াশোনা করে তারপর যতটুকু যা পারা যায় করি আর কি। আচ্ছা, এরপরে এই যে মাঝখানটা খালি রাখছি, এখানে ফ্রেঞ্চ নট ফোরটা দেবো। এই ফোরটা খুবই সহজ। প্রথমে সুতো উঠিয়ে শুয়ে 2টা কি 3টা ঘুরন দিয়ে নিচ দিক দিয়ে দেবো। এভাবে আমার ফুলটা যেহেতু ছোট, মাঝখানে খুব অল্প জায়গা ছিল, যার কারণে 3টা ফ্রেঞ্চ নট দিয়েছি। যারা এর থেকে একটু বড় ফুল করবেন তাদের ফুলের পাপড়িটাও বৃদ্ধি পাবে এবং ফ্রেঞ্চ নটটাও আর একটু বৃদ্ধি পাবে। এভাবেই কমপ্লিট হয়ে যাবে। যে আমি ঠিক এইভাবে পুরো ফুলটা কমপ্লিট করে নিয়েছি। আর পুরো ওড়নাটা আমি এরকম ছোট ছোট একই সাইজের ফুলগুলো একটা নির্দিষ্ট ফাঁকা ফাঁকা দিয়ে করে নিয়েছি। আর এই যে জরি কলম, এটার দাগটা উঠে যায়। কটন বার দিয়ে হালকা ঘষে দিলেই দাগটা প্রায় রিমুভ হয়ে যায়। আর পানি দিয়ে ধুলে আল্লাহ রহমতে পুরো দাগটাই রিমুভ হয়ে যায়। তাই এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। এরপরে আমি ওড়নার পাশে যে কাজটা করেছি ওই কাজটা দেখাবো। আমরা যারা কুশি কাটার কাজ পারি না তারা খুবই সহজে এই কাজটা ওড়নার পাশে অথবা 3 পিজের নিচে বা হাতার কাছে করে নিতে পারি। খুবই সহজ। উল্টো পাশ থেকে আমরা প্রথমে সুইতে উঠাবো। আমি এখানে কুশি কাটার সুতো ব্যবহার করেছি। প্রথম একদম চেন সেলাই যেভাবে আমরা দিই সেভাবে আমরা দিব। আর এরপরে ওই ফোরটার ভিতর থেকেই আমরা ফোরগুলো তুলব। কাপড়ের সাথে যুক্ত হবে না, এটা সম্পূর্ণ সুতার সাথে সুতো যুক্ত থাকবে। এভাবে আমি 8টা স্টিচ দিয়ে নেব। এই যে 1টা 2টা, মানে একদম এইটা কিন্তু দেখা যাচ্ছে। আমি আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য বলতেছি। ওই যে আমাদের ফোরটা যে সংযুক্ত হচ্ছে ওটার ভিতর থেকে আবার আমাদের সেলাইটা উঠতেছে। এরকম করে আমরা একদম পরাপর 8টা করে নেব। এই যে আমাদের 8টা করা হয়ে গেছে। 8টা করা হয়ে গেলে আমরা অল্প সংখ্যক দূরত্ব থেকে ওইটা অবস্থান করব। আমি চোখের আন্দাজে করেছি। যারা মনে করতে পারে যে একটু বেশি ঝামেলা হতে পারে তারা স্কেল দিয়ে একটা মেজারমেন্ট করে নিতে পারেন, যে 1/2 সেন্টিমিটার অথবা এরকম ইচ্ছা অনুযায়ী। এই যে প্রথমে নিচের দিক দেবো, আবার ওই সুতোটাকে উপরের দিক তুলবো। এই যে উপরের দিক তুললাম, এইখান থেকে আবার আমরা পরবর্তী কাজটা শুরু করব। ওই যে ঠিক এই যে আমি এভাবে 4-5টা করে নিয়ে দেখালাম। এভাবে আমি পুরো ওড়নাটা ঘুরিয়ে করেছি। তবে যেখানটা আমরা ভাঁজ দিয়ে হিজাব হিসাবে মাথায় প্যাচটা পরে আমি ওইখানটা করিনি, কারণ ওইটা আমার ফাও পরিশ্রম যেত। আমার কাজ কমপ্লিট শেষে আমি ধুয়ে রোদে শুকা দিয়ে দিয়েছি। সুতোও তখন কাটা হয়নি, জাস্ট আমি দেখাচ্ছিলাম যে আসলে কেমন দেখায় দূর থেকে। আসলে ক্যামেরায় এত ভালো ফোকাস না দেওয়া গেলেও মানে কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে ফুলগুলো। মানে মনে হয় জীবন্ত তুলে নিয়ে নিই। আপনারাও চাইলে এভাবে অন্য করে নিতে পারেন, অথবা কেউ যদি জর্জেট কাপড় বা চেরি কাপড় দিয়ে সেম ডিজাইন দিয়ে বা অন্য কোনো ডিজাইন দিয়ে অর্ডার দিতে চান, অর্ডারও দিতে পারেন আমাদের ইনবক্সে। আল্লাহ হাফেজ। আপনারা একটু প্রত্যেকটা মানে জায়গায় দেখেন। আমি যেটা যেটা বলি, ধরেন আপনারা আমরা একদম নতুন একটা ক্যাম্পেইন যদি ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে ধরেন আমরা একটা সেলস আইডি ক্রিয়েট করি। তারপর সেলস কি এখন আমরা জানি, লিডস কি এটা জানি, ওয়েবসাইট ট্রাফিক কি, এগুলো সবই জানি না এখন। প্রথম দিন না জানতাম না। তারপর এই জায়গা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে যে কোন টাইপের ক্যাম্পেইন হবে, সার্চ টাইপের কোনটা, পারফরম্যান্স ম্যাক্স কোনটা, ডিসপ্লে কোনটা, এগুলো আমরা সব জানি, তাই না? আমরা সার্চ দিয়ে দেখাচ্ছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সার্চ।
বাকি সবগুলো একটা ক্লাসে আমি দেখাই দিই, ঠিক আছে? তারপর এখানে যদি আমরা ওয়েবসাইটে ভিজিট দিতে চাই তাহলে কি দেবো, এখানে ওয়েবসাইট দিলে দিবেন, না দিলে নাই, দিলাম আমি কন্টিনিউ। তারপর ক্যাম্পেইনের নামটা কিভাবে সেট করবো এটাও আমি দেখাইছি, যে যে ক্যাম্পেইন নাম সহ, ডিটেলস সহ, ডেট সহ, কোম্পানির নাম সহ দিয়ে দেবেন, তাহলে কি হবে, আপনার জন্যই সুবিধা হবে। তারপর আমরা কন্টিনিউ গেলাম, স্টেট নিউতে গেলাম। তারপর দেখেন এখানে আমরা এই যে, তারপর আমরা এই যে বিডিং আমরা এতদিন না বুঝে দিছিলাম, এখন আমরা বিডিং, এই কনভারসেশন কি, তারপর ম্যানুয়াল কি, কনভারসেশন ভ্যালু কি, ক্লিক কি, ইমপ্রেশন কি, সবকিছু জানি, তাই তো? তারপর এই জায়গা যখন আপনি দিবেন যে ফাইনাল ডেস্টিনেশন কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তাহলে একটা ওয়েবসাইট দিতে হবে না, www ডট, বড় হাতে সব, www ডট ধরেন লারি, তাই তো, .com এটা দিয়েছিলাম আমরা। আচ্ছা, তারপরে এখানে ইউনিক এটা ডিসক্রাইব করে দিই, একটু নিচে আসেন, এরপরে আসে এখানে ফাইনাল ইউআরএল, মানে আমি কোন কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তাই তো? তো ধরেন আমরা কিসের জন্য করছিলাম, lari.com। আচ্ছা, তারপরে এখানে আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোথায় গেছিলাম বলেন? তারপরে এই যে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কোথায় গেছিলাম, কিওয়ার্ড ডকুমেন্ট থেকে কপি করে, হ্যাঁ ডকুমেন্ট থেকে কপি করে। হ্যাঁ, ডকুমেন্টটা কোথায় ছিল, কিওয়ার্ড প্ল্যানার, এই গুগলেরই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কি কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, তত অনেক ডিপলি ভাবে দেখছিলাম। তারপর হলো ব্রডকাস্ট ফরকাস্টেড দেখছিলাম না, ফরকাস্টেড মনে আছে, যে সিপিসি রেট কত হবে, কোন কিওয়ার্ডের জন্য বেড়ে যাবে, কোন কিওয়ার্ডের জন্য কমে যাবে, মনে আছে না? এডি করেই তো কিওয়ার্ডটা আমরা রিসার্চ করছিলাম, তাই না? সেই রিসার্চের ফাইলটাও আমাদের দ্বারা আছে, আমরা যদি একটু রিসার্চের ফাইলে যাই তাহলে বুঝবেন। স্যার এখানে দেখছিলাম এআই কিছু জেনারেট করে দেয়। এআই অটোমেটিক, যখন আপনি ওই যে যে কোম্পানির জন্য ওটা দিবেন, ইউআরএলটা দিবেন, অটোমেটিক কি করে দেবে, আপনাকে জেনারেট করে দেবে। আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, এই ডকুমেন্টটা অন করি। ম্যাম ক্লাস কয়টা বলেন, দাঁড়া করে রেখে দিই এখন আপনাদের, ক্লাস কয়টা আছে এখন, বাজে কত, 24 মিনিট দাঁড়ায় থাকে। আচ্ছা, এই যে কিওয়ার্ড রিসার্চ, বসেন, কোথায় বসবেন, এই জায়গায় আসেন একদম সামনে, এই জায়গায় দুইজন বসেন, সময় দিন, এই জায়গায় ভিতরে বসুন। এই জায়গায় একজন আসেন। আচ্ছা, এই কিওয়ার্ড রিসার্চ ফাইল আমরা তৈরি করেছিলাম কোনটা দেখে বলেন তো? ক্লায়েন্টের ওয়েবসাইট এবং ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার ওয়েবসাইট দিয়ে, তারপর আবার কি কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখে দেখে, যে সার্চ ভলিউম বেশি কম এইসব দেখে দেখেই তো আমরা তৈরি করছিলাম, তাই না? তৈরি করে কোথায় বসাইছিলাম, এই জায়গায় বসাইছিলাম, তাই না? আচ্ছা, এটা বসানোর পরে, আমরা ফরকাস্টেড একটা জিনিসও দেখছিলাম, যে কোন কিওয়ার্ডের জন্য সিপিসি বেড়ে যায়, কোনটার জন্য কমে যায়, এটাও তো দেখছিলাম, তাই না? এখন দেখেন, এই বিডিং পর্যন্ত ঠিক আছে, কালকে বিডিং ও যেটা দেখছেন আপনারা, এই পর্যন্ত ঠিক আছে, যে বিডিং কন্ট্রোল করার দায়িত্ব আপনার হাতেও আছে, গুগলের হাতেও আছে, তাই না? এখন দেখেন, আজকে আমরা আরো ডিপ দেখবো, যে কিওয়ার্ড রিসার্চ যদি আরো ডিপ করে, যেটাকে বলা হয় আপনার ম্যাচ টাইপ কিওয়ার্ড, কি রে নাম কি, ম্যাচ টাইপ কিওয়ার্ড। যখন আপনি ম্যাচ টাইপ কিওয়ার্ড ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার কি সিপিসি কস্ট আরো কমে যাবে বা বাইরে যাবে। এখন হলো আপনি পুরো কন্ট্রোলে চলে যাবেন, এখন কন্ট্রোলে যাবে কে, আপনি। দেখেন, এই ক্ষেত্রে আপনার এই জায়গায় যে কি কিওয়ার্ড গুলো, আমরা তো ইচ্ছা করলে এই কিওয়ার্ড গুলো বসাই দিতে পারি, পারি না? এই কিওয়ার্ড গুলো তো আমরা সব বসাই দিতে পারি, এগুলো তো আমরা রিসার্চ করছিলাম, তাই না? এখন দেখেন, এই কিওয়ার্ড গুলো বসানোর মধ্যেও আপনার কয়েকটা ধাপ আছে, সেটাকে বলা হয় ম্যাচ টাইপ কিওয়ার্ড। সেটাকে কি বলা হয়, ম্যাচ টাইপ কিওয়ার্ড। এখন দেখেন, একটু যদি যাই আমি, ম্যাচ টাইপ কিওয়ার্ড কি সেটা এখন বুঝবেন। দেখেন, কিওয়ার্ড হলো আপনার, ম্যাচ টাইপ কিওয়ার্ড হলো আপনার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এটা হলো বোর্ড ম্যাচ, একটা হলো আপনার ফেজ ম্যাচ, আচ্ছা এটা হলো ফেজ ম্যাচ,
modifier এইগুলো হলো আপনার, এই যে আমরা যে কিওয়ার্ড গুলো এতদিন বসাইছি, এই যে এই জায়গায় যে বসাইছি না কিওয়ার্ড গুলো, আপনি ইচ্ছা মতো কিওয়ার্ড বসাইছেন এতদিন, ওইটা ভুলে যা। এই কিওয়ার্ড গুলো বসানোর মধ্যে এই 5টা ধাপ আপনার ফলো করতে হবে এখন। মানে আপনি কাজটা আরো সংকীর্ণ করে আনার জন্য এই 5টা ধাপ আপনার মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা লেখেন, একটু মিনিট সময় দেন আমাকে। একটু দেখেন আপনারা, আমি কি কি কিওয়ার্ডের নাম লিখছি। একটা হলো বস ম্যাচ, একটা ফেজ ম্যাচ, একটা হলো ফেজ ম্যাচ মডিফায়ার, একটা হলো এক্সাক্ট ম্যাচ, একটা হলো কি নেগেটিভ ম্যাচ। ঠিক আছে, এই নেগেটিভ ম্যাচের আবার ভাগ আছে, এটা আমি পরে বলতেছি। আমরা আগে যখন এক্সাক্ট ম্যাচটা শিখবো তখন আপনার আর কি ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কাকে বলে? যখন এই যে আপনি কিওয়ার্ড রিসার্চ করার পরে এই জায়গায় যখন আপনি কতগুলো কিওয়ার্ড ছেড়ে দেন না, এই জায়গায় তো আমরা কিওয়ার্ড গুলো দিই, তাই তো? আবার কিছু কিওয়ার্ড অটোমেটিক ধরে যায় কেন? আমি যেই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি সেই ওয়েবসাইটের যদি ইউআরএল দিই তাহলে কি অটোমেটিক আমার কি এই কিওয়ার্ড গুলো ধরে যায় না অটোমেটিক? আচ্ছা, এখন ধরেন আমি তো রিসার্চ পেপার তৈরি করলাম। এই যে রিসার্চ পেপার তৈরি করছেন না, এই যে কিওয়ার্ড রিসার্চ ফাইল আপনাদের আমি তৈরি করতে বলছিলাম, সেটা মানে শিয়ালে খেয়ে ফেলেছি। যাই হোক, এই যে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করে যখন আমরা ধরেন এখানে 5টা কিওয়ার্ড দিয়ে আজকে দেখাই, এই 5টা কিওয়ার্ড যখন আপনি এই জায়গা দিবেন, কি কি কিওয়ার্ড ছিল এখানে? দেন পেজ ডগ ফুড, আমরা তো ডগ ফুড নিয়ে কাজ করছিলাম না? তো আজকে আমি উদাহরণ দিই ওয়েব হোস্টিং। আচ্ছা, এই একটা কিওয়ার্ড না আমার লেখা, কি লিখছি আমি? ওয়েব হোস্টিং। আমি আপনাদের এখানে বললাম যে কিওয়ার্ড হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এখন এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা যে এখানে আপনি বসিয়েছেন, এটা যে কোন টাইপ এখন আপনি জানেন না, এখন জানেন। এর সামনে যখন আপনি এই যে এই কিওয়ার্ডের সামনে এই যে ওয়েব হোস্টিং মেইন কিওয়ার্ড ধরেন আমার ওয়েব হোস্টিং, তাই তো? আমি ধরেন ওয়েব হোস্টিং লিখি। ওয়েব হোস্টিং এর সামনে আর পিছনে যখন এই সামনে আপনি যখন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, থার্ড ব্র্যাকেটটা আর এই যে পিছনে একটা যখন থার্ড ব্র্যাকেট আপনি দিয়ে দিলেন, তখন এটা কোন টাইপ হয়ে গেল? ম্যাচ টাইপ। কি হয়ে গেল? এক্সাক্ট ম্যাচ টাইপ। এক্সাক্ট ম্যাচ টাইপ কেন ইউজ করবেন আমি বলতেছি। দেখেন, আপনার হাতে কন্ট্রোলিংটা এখন কোথায় কোথায় চলে আসছে। যখন আপনি এই কিওয়ার্ডটা, আমার মেইন কিওয়ার্ড ছিল কি? ওয়েব হোস্টিং। মেইন কিওয়ার্ড ছিল কি? ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং এর সামনে আর পিছনে যখন আমি কি দিয়ে দিলাম? একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তখন আমার এই কিওয়ার্ডটা যখন আমি কোথায় বসাবো বলেন? এই কিওয়ার্ডটা দিয়ে যখন আমি এখন অ্যাড চালাবো, এই জায়গায় যখন আমি দিয়ে দেবো এই কিওয়ার্ডটা, তখন এটা আমার কোন টাইপের গণ্য হবে? এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ কেন ইউজ করবেন? যখন ধরেন আপনি কোন একটা কিওয়ার্ড ইউজ করবেন, আগে আপনার একটু এই শীটটা একটু দেখেন, তারপর আমি আপনাকে বুঝাচ্ছি। দেখা যায় শীটটা? আচ্ছা দেখেন, এক্সাক্ট ম্যাচ দিয়ে যখন আপনি ধরেন ওয়েব হোস্টিং দিলেন, কি দিলাম আমি? ওয়েব হোস্টিং। এটা আমার এক্সাক্ট ম্যাচ। যখন কোনো লোক গুগলে এসে জাস্ট ওয়েব হোস্টিং টাই লিখবে, তখনই আমার অ্যাডটা শো করবে। বোঝা গেছে বিষয়টা? যখন কোনো লোক গুগলে এসে কি লিখবে? ওয়েব হোস্টিং, তখনই আমার অ্যাডটা শো করবে। কারণ আমি ওয়েব হোস্টিংটা কোন ম্যাচের মধ্যে দিয়ে দিচ্ছি? এক্সাক্ট ম্যাচ। আপনি যদি এখানে ওয়েব হোস্টিং এর জায়গা ওয়েব হোস্টিং সার্ভিস দেন বলেন, এই যে এই অ্যাডটা লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে কি আমার এক্সাক্ট ম্যাচে আমার অ্যাডটা কি শো করবে? না। কেন না?
থার্ড ব্র্যাকেট বাদ দেন, মানে উদাহরণ হিসেবে, সার্ভিস এক্সট্রা। কারণ এখানে এটার মধ্যে পার্থক্য কি, এখানে কোনটা বেশি আসছে, সার্ভিস। আমি কি এক্সাক্ট ম্যাচে সার্ভিস নামের কোনো অপশন উল্লেখ করছিলাম না, তার মানে আমি যখন আমার কিওয়ার্ড রিসার্চ ম্যাচ টাইপে এক্সাক্ট ম্যাচ হিসেবে একটা কিওয়ার্ড রেখে দেবো, ওই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ দিলে তাহলে আমার অ্যাডটা দেখতে পারবে, তাছাড়া কেউ দেখতে পারবে না। বুঝা গেছে? এই জায়গা এবারটা দেখেন, এই এক্সাক্ট ম্যাচ এখন অনেকে ভুল করে ওয়েব বানান কি WAB HOSTING হোস্টিং লিখতে পারে না, এই ক্ষেত্রে কি আপনার অ্যাড দেখাবে? দেখাবে। কারণ কি, একটু এইবারটা এই অ্যাডটা দেখেন যে আপনার যেমন মিসেস স্পেলিং হয় না, মিসেস স্পেলিং হয় না, যেমন এই জুয়েলারি বানানটা দেখেন, এই ক্ষেত্রে এরকম লিখলে যেন আপনার অ্যাডটা শো করে। আপনার অ্যাড, এই জাকির ভাই বুঝতেছেন? দেখেন এখানে মিসেস স্পেলিং, আমি যে এই বানানটা কি লিখছিলাম, এই বানানটা কি লিখছি, ওই বসে মেইন বানান কোনটা, WEB না? আমি যদি AB দিই, কারণ গুগলের AI অনেক শক্তিশালী, গুগল বুঝে যাবে যে আপনি আসলে ওয়েব হোস্টিংই লিখছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা অক্ষরের দিকে। তারপর একটা জিনিস দেখেন, আপনার অ্যাডটা এই যে এটা আমি এক্সাক্ট ম্যাচে কি লিখছি, ওয়েব হোস্টিং, মানে সিমিলার ফর্মে দিছি না, ওয়েবের পরে হোস্টিং দিছি না, এই জায়গায়ও কিন্তু ওয়েব আর হোস্টিং আছে সিমিলার ফর্মে, খালি বানানটা ভুল আছে, কিন্তু এটাকে বলা হয় মিস স্পেলিং। ঠিক আছে? মিস স্পেলিং হলেও আপনার অ্যাড দেখাবে, কিন্তু সেম অর্ডারে থাকতে হবে। কি অর্ডারে? সেম অর্ডার। সেম অর্ডার বলতে কি বুঝাইছি, যেমন ওয়েব হোস্টিং, নিচেও কি লিখছি আমি, ওয়েব হোস্টিং, অ্যাড আমার দেখাবে, খালি বানান ভুল আছে, মিস স্পেলিং গুগল মেনে নেবে। আর কি কি মেনে নেবে দেখেন, সিঙ্গুলার প্লুরাল, যখন আপনি গ্লাসের জায়গায় গ্লাসেস লিখবেন তাও গুগল বুঝে যাবে। তারপর স্ট্যান্ডিং আছে কি, এই যে আইএনজি যে শব্দগুলোর সাথে আমি ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টও আমি দেখতে পারি, আইএনজিটাও আমি যুক্ত করতে পারি, বারোতে এই সিমিলার জিনিসগুলো গুগল কি করবে, অ্যাকসেপ্ট করবে। তারপর অ্যাকোনোমাস আছে না, যেমন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটি আমরা কি শর্ট ফর্মে কি লিখি, NYC, যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন, এটাকে কি বলি আমরা, DUP, তাই না? ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কি বলি, DIU। তো এই যে শর্ট ফর্ম গুলো, যেমন NYC মানে যে সব জায়গায় কি বোঝায়, নিউ ইয়র্ক সিটি বোঝায়, দুনিয়ার সব জায়গায়। এইসব শর্ট ফর্ম যদি আপনি NYC লিখে সার্চ দেন তাহলে আপনার একটা শো করবে। বুঝা গেছে? মানে এরকম শর্ট ফর্ম যদি ইউজ করেন লেস স্পেলিং ধরবেন। তারপর আর কি আছে, এই যে আছে যেটা কি ক্যাফে বানানোর সময় অনেকে এই যে ক্যাফের উপরে একটা দাগ দিয়ে দিচ্ছে না, এটাকে বলা হয় কি ল্যাঙ্গুয়েজ বলেন তো? এটা কি ল্যাঙ্গুয়েজ? ফ্রান্স। ফ্রান্স থেকে এই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আপনি সার্চ দেন গুগল বুঝে যাবে যে আপনি কি খুঁজতেছেন, ক্যাফে খুঁজতেছেন। বুঝা গেছে? বুঝা গেছে যে এক্সাক্ট ম্যাচটা কি, এক্সাক্ট ম্যাচটা কি বুঝা গেছে? এক্সাক্ট ম্যাচ হলো যে আমি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ডটা যখন আমি কোথায় রেখে দিলাম, এই যে ওয়েব হোস্টিং এখানে রেখে দিছি না, আচ্ছা এই যে আমি তারপরে তো উদাহরণ দিলাম যে এই লেখাটা কতভাবে লিখলে আপনার গুগল ফাইন্ড আউট করতে হবে, যে বানানোর একটু ভুল হতে পারে, মিস স্পেলিং হইতে পারে, সেক্ষেত্রে গুগল আপনার একটা দেখাবে, কারণ কি এটা গুগল মেনে নিছে। আচ্ছা তারপরে যে কিওয়ার্ডটার কথা বলছিলাম, ম্যাচ টাইপ তো তাহলে বোঝা গেছে যে, তাহলে দেখেন কন্ট্রোলিংটা কতটা আপনার হাতে চলে আসছে। ম্যাচ টাইপ মানে কি, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আপনার হাতে আসবে না, আসলে আপনার কোনো টাকা পয়সা কাটবে না, একমাত্র এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে তো অ্যাডটা দেখতে পারবে, তখনই তো সে ক্লিক করলে টাকা পয়সা কাটবে, তাই না? এটা হলো আপনার এক্সাক্ট ম্যাচ। আচ্ছা ফ্রেজ ম্যাচ মডিফাইডটা বোঝানোর আগে একটু ফ্রেজ ম্যাচটা বোঝাই। ফ্রেজ ম্যাচটা হলো বুঝাইছে যে আপনি যদি কোনো একটা কিওয়ার্ড, যেমন আবার সেম আমি যদি ওয়েব হোস্টিং এ লিখি, যদি কোনো একটা কিওয়ার্ড আপনি এরকম লেখার পরে তার সামনে একটা, যেটা কি বলা হয়, অ্যাপোস্ট্রোফি না, এটা না, এটা হলো কোটেশন বলা হয় না। কোন একটা কিওয়ার্ড লেখার পরে যদি তার দুই পাশে দুটো কোটেশন আপনি দিয়ে দেন তাহলে সেটা কোন ম্যাচ হবে, ম্যাচ টাইপ হবে ফেস ম্যাচ। পেজ ম্যাচ টাইপ হবে সেটা। এই যে কোটেশন গুলো কোথায় ইউজ হয় জানেন, ওই যে ধরেন আমাদের অনেক কোরআন শরীফের অনেক আয়াতে বিভিন্ন জায়গায়, যেগুলো কি কোনো চেঞ্জ নাই, যেগুলো কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা একদম চিরন্তন সত্যভাবে এসে গেছে, যেটা আপনি ইচ্ছা করলে ঘুরাতে পারবেন না, সেই সব জায়গায় আমরা কোনটা ইউজ করবো, পেজ ম্যাচ। এখন যদি এই কিওয়ার্ডটা আপনি, এই কিওয়ার্ডটা কোথায় বসান, এই কিওয়ার্ডটাও আপনি ধরেন কিওয়ার্ড রিসার্চের ফাইল বসান। আগে একটা কথা বলি, সেম কিওয়ার্ড পেজ ম্যাচ
তারপর হলো এক্সাক্ট ম্যাচ, বোল্ড ম্যাচ ইউজ করা যাবে না, আমি উদাহরণের ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে? এই ওয়েব হোস্টিং দিয়ে কিন্তু আপনি যে কোনো একটা ম্যাচ ইউজ করতে পারবেন, কোনটা? হয়তো বোল্ড ম্যাচ, নয়তো ফেস ম্যাচ, নয়তো ফেস ম্যাচ মডিফাই, নয়তো এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে? আমি উদাহরণের ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা আবার দিয়েন না। তাহলে এই যে আমি ওয়েব হোস্টিং এর দুই পাশে দূরে কি দিছি, ইনভার্টেড কমা বা যাই বলে, এটা যখন আপনি দিবেন তখন গুগল ধরতে পারবে কি আপনি এটা কোন অ্যাড চালাইছেন, মানে কোন টাইপের কিওয়ার্ড, এটা এটা কোন টাইপের কিওয়ার্ড স্যার? ফেজ ম্যাচ। ফেজ ম্যাচের কাজটা কি? এই সেম কাজ। ফেজ ম্যাচের কাজটা কি? সেম কাজ। ফেজ ম্যাচে আপনারা যখন এইবারটা উদাহরণ আসেন, ধরেন ওয়েব হোস্টিং লাগলেন, কি লাগলেন? ওয়েব হোস্টিং তার ভিআইসি সার্ভিস ইন ইন্ডিয়া বলেন। এখন এই যে আমার উপরে কিওয়ার্ড ছিল কি? ওয়েব হোস্টিং, শুধু কি ছিল? ওয়েব হোস্টিং। এখন আমি তো অ্যাড চালাইছি, তাই না? নিচে একজন সার্চ দিছে ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইন্ডিয়া লিখে। এখন বলেন এই যে পেজ মেসে থাকা অবস্থায় এই অ্যাডটা কি শো করবে? This match modifier. না না, আমি এখন দেখাচ্ছি কোনটা? পেজ ম্যাচ। এখন কোনটা দেখাচ্ছি? এক্সাক্ট ম্যাচ তো আপনারা শুনছেন, যখন ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেবে তাহলে আপনার অ্যাড দেখাবে। আর পেজ ম্যাচটা আপনি ফাইন্ড আউট করবেন কিনা, দুই পাশে দুটো কি থাকবে? কোটেশন দিয়ে যখন আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন, এই জায়গাতে এখন আপনি কিওয়ার্ড দিয়ে রিসার্চ করছেন। এখন যদি আমি বললাম যে গুগলে যে যদি আমি এই যে ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইন্ডিয়া লিখে সার্চ দিই, তাহলে কি আমার অ্যাডটা দেখাবে পেজ ম্যাচের ক্ষেত্রে? ইয়েস। কেন দেখাবে? কারণ গুগল এই ক্ষেত্রে আপনার কিছুই দেখবে না, আপনার এই চেক করবে যে আপনি ওয়েব লেখছেন, এখানে ওয়েব আছে, হ্যাঁ আছে। আপনি হোস্টিং লেখছেন, এখানে হোস্টিং আছে, হ্যাঁ আছে। তার মানে তুমি অ্যাড চালাও, আগে পরে কি আছে এটা দেখার টাইম গুগলে নাই। বুঝা গেছে? বুঝা গেছে স্যার, ম্যাডাম? যখন আমি এই যে এখানে আমি ধরেন এই জায়গাও যদি এবারটা বলেন, এই কিওয়ার্ডটার সামনে যখন আমি বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইন্ডিয়া লিখলাম, তাহলে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে এই অ্যাডটা দেখাবে? হ্যাঁ, কথা বলেন। দেখাবে। কেন দেখাবে? কারণ আমার অ্যাডের আমি কিওয়ার্ড রিসার্চ ফাইলের মধ্যে কি লিখছিলাম? ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং, এখানে ওয়েব হোস্টিং আছে, ওয়েব আছে, হোস্টিং আছে, সেম অর্ডার আছে, সেম অর্ডার আছে, সেম অর্ডার তো আছে না কোন? হ্যাঁ, ওয়েব হোস্টিং অর্ডারটা মানে একটার পর একটা আছে কিনা না? আপনি যদি এই জায়গা যদি লেখেন বেস্ট সার্ভিস SOSTING সার্ভিস ইন ওয়েব, এখন কি আমার এটা দেখাবে? দেখেন তো দেখাবে? পেজ মেসেজ ক্ষেত্রে একটু ভাবেন, ডিপলি ভাবেন, জিনিসটা আজীবনের জন্য দেখাবে না। দেখা পোস্টিং আছে। ওয়েব আর পোস্টিং দুটো ওয়ার্ডই আছে। ওয়েব আর হোস্টিং সেম অর্ডারে কি আছে? সেম অর্ডারে আছে, সেক্ষেত্রে আপনি একটা দেখাবে। বুঝা গেল? সেম অর্ডারে এটা আছে, দেখেন ওয়েব হোস্টিং দেখাবে না। এটা কি আছে? ওয়েব হোস্টিং সেম মানে এর মধ্যে হোস্টিং আছে, আমার যেটা কি ফেসনেস দাদি আছে এর মধ্যে আছে, বাট কোন সেম অর্ডার আছে এটা, সেই ক্ষেত্রে আপনি একটা দেখাবেন। ক্লিয়ার? ফেসনেসের বিষয়টা ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, মানে আপনার এই যে এই জিনিসটা একটু দেখেন তাহলে বুঝবেন। এই যে এক্সাক্ট ম্যাচ হলো কিওয়ার্ড এরকম থাকবে, এই ক্ষেত্রে এরকম থাকবে। এই যে আর এ পেজ এন্ড ক্লোজ ভেরিয়েন্স, ক্লোজ ভেরিয়েন্স মানে কি? আচ্ছা, পেজ এন্ড ক্লোজ ভেরিয়েন্ট, ক্লোজ ভেরিয়েন্ট কোনটা? ওয়েব হোস্টিং ক্লোজ ভেরিয়েন্ট, তাই না? আবার ওই যে আমি উদাহরণ দিলাম না, ওয়েব বানানে কি হবে? WEB এর জায়গায় WAB দিলেও এটা ক্লোজ ভেরিয়েন্ট না? এটা ক্লোজ ভেরিয়েন্ট না? আচ্ছা, ওয়েব 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 বলতে তো ওয়েবসাইটই বোঝায়, তাই না? এখন যদি কেউ এখানে ওয়েবসাইট হোস্টিং লাগে তাহলে কি অ্যাড দেখাবে না? এখন যদি কেউ এখানে ওয়েবসাইট হোস্টিং লাগে, কি লাগলো? ওয়েবসাইট হোস্টিং, অ্যাড দেখাবে? বলেন, আপনারা বুঝতেছেন না, কথা বলেন, সাহস করে বলেন, না পেলে আমি শিখে দেখাবে। কারণ কি ওয়েবের শর্ট ফর্ম, ওয়েবসাইটের শর্ট ফর্ম কি? তা আমি কি বলছি যে ক্লোজ ভেরিয়েন্ট, তো ক্লোজ ভেরিয়েন্ট তো আছে, তাই না? তাহলে কি অ্যাড দেখাবে? বুঝা গেছে বিষয়টা? একমাত্র যদি সেম অর্ডারে না থাকে, সেম অর্ডার বলতে কি এই যে এটার মধ্যে কোনো সেম অর্ডার নেই,
দোনোটাই আছে, ওয়েব আর হোস্টিং দোনোটাই এর ভিতরে আছে, বাট সেম অর্ডারে নেই। সেম অর্ডারে না থাকলে ওই অ্যাড দেখাবে না। আর সেম অর্ডারে থাকলে আগে পিছে কিছু থাকলে তোমার কোনো সমস্যা নাই। যেমন ওটা আগে কি ছিল, বেস ছিল, পিছনে কি ছিল, সার্ভিস ইন ইন্ডিয়া ছিল, কোনো সমস্যা নেই। গুগল দেখবে যে তোমার সেম অর্ডারে সেম কিওয়ার্ডটা আছে, তার মানে এটা অ্যাড আমি দেখাবো। ক্লিয়ার? বলেন এবার একটু কোশ্চেন। এই যে এক্সাক্টনেস আর ফ্রেজনেসের মধ্যে কোনো কোশ্চেন? আমরা তো তাৎক্ষণিক স্যারকে কোশ্চেন করতে করতে পাগল করে রাখতাম, আপনাকে কোশ্চেন আসে না, না ভয় পান? জাকির ভাই বুঝেন না? এত ভেঙে ভেঙে বোঝানোর পরে যদি আমি বুঝি না তাহলে হবে? এই বর্ষা ম্যাডাম বলেন, বুঝছেন? আপনার কি নাম? সানজিদা। আচ্ছা, বুঝছেন আপনি? বলেন ফেসলেস কোনটা? বলেন, আমার জাস্ট এটা বলবেন। মুসলিম বেশ ওয়েবসাইট, এটা পেজ ম্যাচে কি অ্যাড দেখাবে? আপনার কিওয়ার্ড আছে হলো ওয়েব হোস্টিং, কেন দেখাবে না? সেম অর্ডার সেম অর্ডারে, বুঝা গেছে? সেম অর্ডারে থাকতে হবে, সেম অর্ডারে থাকতে হবে। জাকির ভাই বুঝা যাচ্ছে? সেম অর্ডার বলতে কি বোঝায়? একের পরে দুই, একের পরে কি দুই, আমি সিরিয়াল ওইটাই রাখছি, না দুই এর পরে এক আসলে তো হবে না, হবে? হবে? এই যে যদি আগে হোস্টিং আর পরে ওয়েবসাইট তো হবে, বুঝা গেছে পেজ ম্যাচটা? আচ্ছা, তা দেখেন আপনি যখন গুগলে আপনার এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছেন, তার মানে এটা কি কি ম্যাচ? পেজ ম্যাচ। যখন উপরে এটা দুটো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছেন, তখন এটা কি ম্যাচ? এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে ফুল কন্ট্রোলিং চলে আসে। এক্সাক্ট ম্যাচে কি ফুল কন্ট্রোলিং, কারণ হলো কি এটা লিখে সার্চ না দিলে তুমি আমার পাবাই না। ক্লিয়ার? আর কেন এক্সাক্ট ম্যাচ, বোথ ম্যাচ কেন ইউজ করা হয় একটু বিবেকটা বলেন তো, কেন? যে অনেকে মানে ইমপ্রেশন বেস না, মানে অযথা ক্লিক যেন না করে, অযথা টাকা পয়সা সেভ সেভ না। আমি তো ওই ধরেন আপনার যে জিনিসটা, যে লোকটা ফ্রি ওয়েবসাইট খোঁজ দিচ্ছে, সে কি আমার এই জায়গায় এসে কিনবে? কারণ ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেবে, টাকা ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে তাও কিন্তু আমার এটা দেখাচ্ছে, দেখাচ্ছে না? কারণ কি আগে পরে ফ্রি ব্যাপার না, ওই ফ্রি ওয়েব হোস্টিং আছে, তার মানে কি আমার এটা দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার টাকা কাটতেছে না। এই সামনে নেগেটিভ যখন করবো তখন বুঝবেন। তাহলে এই যে আমার হাতে কন্ট্রোলিংটা নিয়ে আসার জন্য আমরা কি করতেছি, এই ম্যাচ টাইপ গুলো কিওয়ার্ড গুলো রিসার্চ করতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন একটা অপশন আছে ফ্রেজ ম্যাচ মডিফায়ার, না এই জিনিসগুলো একটু অন্য কালার করে দিন, তো আপনারা বুঝতেছেন। আচ্ছা, তাহলে আমরা এবার আসি, এই যে ফ্রেজ ম্যাচ মডিফায়ার নামের একটা অপশন আছে, তাই না? আচ্ছা, ফ্রেজ ম্যাচ মডিফায়ারটা হলো সেম জিনিস, একটু আগে দেখেন। ধরেন আবার সেই উদাহরণ ওয়েব হোস্টিং, তাই তো? কি হবে টেক্সট গুলো এই এটাই। এই যে দেখো, আমরা এক্সাক্ট ম্যাথে শিখলাম কি আগে পিছে কি থাকতে হবে, হাত বেরাকে। তারপর ইসি দেখলাম কি পেজ ম্যাচে কি দেখলাম, কোটেশন থাকতে। ওয়েব হোস্টিং যখন আপনি পেজ ম্যাচ মডিফায়ার ইউজ করবেন, তখন এর সামনে জাস্ট একটা কি চিহ্ন চলে আসবে বলেন, একটা প্লাস চিহ্ন চলে আসবে। যখন আপনি প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছেন কোন একটা এই ওয়ার্ডটার মধ্যে, মানে এই কিওয়ার্ডটার মধ্যে আপনি এখন কি দিয়ে দিচ্ছেন, দুটা প্লাস চিহ্ন। যখন আপনি এখানে বসাচ্ছেন, আমি আবারও বলতেছি একই কিওয়ার্ড পেজ ম্যাচ, একই কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ, একই কিওয়ার্ড মডিফাই কিওয়ার্ডে বসানো যাবে না। আমি উদাহরণ ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে? কেন আপনারা ভুলে যাচ্ছেন? আমি তো বারবার বলতেছি, আমি জাস্ট ক্লাসে শর্ট করছি। কেন আপনারা ভুলে যাচ্ছেন? কথাটা তো রেকর্ডিং আছে, তাই না? কথা তো রেকর্ডিং আছে। আচ্ছা, যখন আপনার কি করছেন, কোন কিওয়ার্ডের সামনে প্লাস থাকবে, কোন কিওয়ার্ডের সামনে যখন প্লাস থাকবে
তখন সেটা কি কিওয়ার্ড হিসেবে গণ্য হবে? Phrase match modifier. ফ্রেজ ম্যাচ মডিফায়ার। ফ্রেজ ম্যাচ মডিফায়ার। আসেন এটার উদাহরণটা একটু দিই। ফ্রেজ ম্যাচ মডিফায়ার বলতে সেম জিনিস, যে ওই যে আমি এই যে কিওয়ার্ডের ক্ষেত্রে বলি, যেমন বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইন্ডিয়া, তাই তো? এই যে ফ্রেজ ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন ইন্ডিয়া লেখা, তাই তো? এখন বলে এই কিওয়ার্ডের আন্ডারে কি এই ফ্রেজ ম্যাচ মডিফায়ার অ্যাডটা দেখাবে আর দেখাবে না? খুব ডিপলি বলো। প্লাস মানে কি? ইনক্লুড করা। তার মানে কি আমার যে কিওয়ার্ডটা আমি ফ্রেজ ম্যাচ মডিফায়ারের মধ্যে রাখছি, ওই দুটো কিওয়ার্ড আমার এই যে কোনো লেখার মধ্যে থাকলেই হলো, আগে পিছে ডাইনে বাই উপর নিচে এটা দেখার টাইম আমার নাই। বোঝা গেছে? এটা সিরিয়াল কোনো মেইনটেইন করা আমার দরকার নাই। বোঝা গেছে? আগের দোনোটা কিন্তু আমার সিরিয়াল মেইনটেইন ছিল। হ্যাঁ আমি মাইনে নিচ্ছি যে তুমি ওয়েব বানান ভুল করছো, তাও আমি কি সিমিলার নিয়ে নিচ্ছি, বা আবার তুমি কি আইএনজি যোগ করছো সেটাও মাইনে নিচ্ছি, এটাও মাইনে নিচ্ছি। বাট যদি তুমি আগের গুলো কি ছিল যে সেম অর্ডার না থাকলে আমার কিওয়ার্ড আমার অ্যাড দেখাবো না, বাট এটাই কোনো সেম অর্ডার দরকার নাই। এটা হলো আমি যে কিওয়ার্ড দুইটা দিয়ে অ্যাডটা চালাইছি, যেটা দিয়ে আমি কিসের মধ্যে রাখছি, ফ্রেজ ম্যাচ মডিফায়ারের ভিতরে রাখছি, সেই দুটো কিওয়ার্ড সেই অ্যাডের ভিতরে থাকলেই আমাকে আপনি খুঁজে পাবেন। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এই বেস্ট ওয়েব হোস্টিং এর মধ্যে এটা একটু উল্টাপাল্টা করে লিখি তাহলে আরো ভালো হবে। হোস্টিং এটা তো সবচেয়ে বেশি টাকা পয়সা কাটবে এটা থাকে ওয়েবসাইট লাইক ইন্ডিয়া। এই যে ধরেন এটা উল্টাপাল্টা লেখা আছে না, এটা কোনো সিরিয়াল মেইনটেইন করা আছে? হোস্টিং বেস্ট ওয়েবসাইট ইন্ডিয়া কোনো আমার কি সিরিয়াল মেইনটেইন করা আছে এখানে, যে আগে পরে পিছনে সামনে কোনো সিরিয়াল মেইনটেইন করছি? কিন্তু এই ক্ষেত্রে আপনার অ্যাডটা শো করবে। কেন শো করবে? কারণ এটা হলো ফ্রেজ ম্যাচ মডিফায়ার। এটার ফ্রেজ ম্যাচ মডিফায়ার বলতেই বোঝায় যে সামনে একটা প্লাস চিহ্ন, প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে একটা প্লাস চিহ্ন, আর যেই কিওয়ার্ডের সামনে প্লাস চিহ্ন ওই কিওয়ার্ড দুইরে থাকলে আপনার অ্যাডটা জ্বালাবে। এবারটা আসেন, এবারটা অ্যাডটা দেখবে এই যে বেস্ট ওয়েবসাইট ইন্ডিয়া, এই জায়গায় কি অ্যাডটা দেখাবে? কেটে জীবন ওয়েব আছে স্যার, হোস্টিং কি আছে? তাহলে দেখাবে না। এই জায়গা ক্লাস যে দুটো ক্লিয়ার তুমি রাখছো, এই দুটো ক্লিয়ার আগে পিছে যেটা দাও ক্যাট দেখাবে, কিন্তু এখানে মধ্যে কি হোস্টিং লেখাটা আছে? আছে বলো? নাই। কি আছে শুধু হোস্টিং এর ভিতর আছে, তাহলে ক্যাট দেখাবে? বোঝা গেছে বিষয়টা? ফেসবুক মডিফায়ারটা বোঝা গেছে? তো আগে পরে আপনি যেখানে দেন আমার সমস্যা নেই, বাট ওই যে দুটো কিওয়ার্ড এর সামনে আমি প্লাস চিহ্ন দিছি, ওই দুটো কিওয়ার্ড মাস্ট বি আমার থাকতেই হবে। বোঝা গেছে? আচ্ছা এখন আসেন বাকি কথা বলি। এই যে ফ্রেজ ম্যাচ মডিফায়ারটা আছে না, এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটা এখন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। ফ্রেজ ম্যাচ মডিফায়ার এখন আর নাই, এটা চলে গেছে স্যার পানি খাবেন? ফ্রেজ ম্যাচ মডিফায়ার এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ফ্রেজ ম্যাচ মডিফায়ার আর ফ্রেজ ম্যাচ দুইটা মিলে এখন একটা হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে রাইট ক্লিকে আমরা কোনটা শিখছি? ফ্রেজ ম্যাচ, তাই তো? আর এখানে শিখলাম হলো কি ফ্রেজ ম্যাচ মডিফায়ার। এই দুইটা মিলে এটা কি ভাই এই সময়টা কেমন মানুষের ঘুম হচ্ছে 7টার দিকে? আমি তো টানা সেই সকাল 8টা থেকে ক্লাস নিচ্ছি, 5টায় ক্লাস শেষ করে আবার 6টায় ক্লাস করি। আচ্ছা ফ্রেজ ম্যাচ মডিফায়ার আর ফ্রেজ ম্যাচ এই দুটো মিলে এখন কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। আগে কথাটা বুঝেন, দেখেন এই দুটো মিলে যখন একটা হয়ে গেছে, আগের চরিত্র অনুযায়ী ফ্রেজ ম্যাচের মধ্যে কি ছিল যে আমার সামনে কোটেশন পিছনে কোটেশন থাকতে হবে, আর যেই অ্যাডটা দিবা সেই অ্যাডটা কি সিমিলার অর্ডারে থাকতে হবে। আর যখন আমি কি চলে গেলাম ফ্রেজ ম্যাচ মডিফায়ারে, তখন আমার কি হয়ে গেল? আগে পরে দেখার কোনো আমার টাইম নাই, দুইটা জিনিসই আমার ভিতরে থাকলে কি দেখাবে? অ্যাড দেখাবে। এখন দুইটা মিলে যখন এক হয়ে গেল তখন বিষয়টা কেমন হয়ে গেল? আসেন একটু দেখেন।
গুগলে চেঞ্জ হয়েছে, কিছুদিন হয়েছে, 6 মাসের মতো হয়েছে। গুগলে চেঞ্জ করে দুটো মিলে এখন কি করেছে, একটা তৈরি করছে না। এই জায়গায় দেখেন একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা দেখে আমি খুব অ্যাপ্রিসিয়েট হয়ে গেছি। দেখেন এই জায়গায় দুটো জিনিস আছে, একটু দেখেন। মেইন কিওয়ার্ডটা ছিল কি লেখা, মুভিং সার্ভিস। এই যে এনওয়াইসি মানে কি বলেন তো? এই যে এই এনওয়াইসি মানে যে আমরা নিউ ইয়র্ক সিটি বুঝি না, এখন যদি কেউ এনওয়াইসি টা লিখে সার্চ দেয় তাহলে নিউ ইয়র্ক সিটি যদি আমার কিওয়ার্ডে থাকে তাহলে আসবে না। কারণ কি, এগুলো তো সিমিলার, বিশেষ করে ওয়ার্ড তৈরি হওয়ার পর থেকে এটা চলে আসে, তাই না? আমরা ঢাকা লিখি, মানে ঢাকা ইউনিভার্সিটি ডিইউ লিখি, তাই না? বুয়েট লিখি বিইউ, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তাই তো? এটা এরকম। তা দেখেন এই উদাহরণটা একটু দেখেন, এই জায়গা বলতেছে মেইন কিওয়ার্ড কি লেখা, মুভিং সার্ভিস। মুভিং সার্ভিস এনওয়াইসি টু বস্টন, আর মুভিং সার্ভিস এনওয়াইসি টু বস্টন, তাই না? আমার মেইন কিওয়ার্ড ছিল এটা, তাই তো? মেইন কিওয়ার্ড ছিল কোনটা? এটা। এখন যদি আগের মতো করে ধরেন, এই জায়গা দেখেন, এই জায়গা সে একটা কি কথা লিখছে, অ্যাফোর্ডেবল। কি লিখছে? অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিস এনওয়াইসি টু বস্টন। তার মানে কি, আগে জাস্ট একটা কথা আসছে, কিন্তু আপনার কি সেম অর্ডারের জিনিসটা আছে? দেখেন তো, হ্যাঁ আছে না? না বলেন না স্যার, দেখেন আচ্ছা এখানে মুভিং, এখানে মুভিং, এখানে সার্ভিস, এখানে সার্ভিস, এখানে ওএনওয়াইসি, এনওয়াইসি সব আছে না? জাস্ট সামনে কি একটা আছে? তাহলে এটা কি কিওয়ার্ড? ফ্রেজ ম্যাচ। স্যার মোবাইলটা সাইলেন্ট করেন প্লিজ। তাহলে এটা কি সার্ভিস? ফ্রেজ ম্যাচ। এটা কি সার্ভিস? ফ্রেজ ম্যাচ। দেখেন এবার একটু আসেন, Hello, kiddos. তাহলে এই যে I'm দেখেন, mango এটা sweet, phrase match এর সাথে juicy, দেখেন না, and এটা tropical. this is a phrase I match। make yummy smoothies and ice creams. এবার আসেন Spell দেখেন, with me. তারপরে একজন লেখছে MANGO. NYC, Hello, little Corporate friends. Moving Service to I'm Boston। apple, crunchy, sweet, এটা and কিসের red, মধ্যে পড়ছে? sometimes green or yellow. You can find me in pies, juices, and even your lunchbox. Let's spell my name. APPLE. Hi, I'm orange. I'm round, juicy, and full of vitamin C to keep you strong. I can be sweet or a little tangy. Spell with me, ORNG. Hello, kids. I'm watermelon, big green on the outside and red and juicy inside. I help you stay cool in the summer. Let's spell my name. WATRMELON. Hi, I'm banana. I'm yellow, curved, এনওয়াইসি সেটা নাই and red and juicy inside. I help you stay cool in the summer. Let's spell my name. WATRMELON. Hi, I'm banana. I'm yellow, curvy, and super easy to peel and eat. I give you lots of energy to play all day. Spell my name. BANANA. Hey, buddies. Strawberries. Small, red, and covered in tiny seeds. I taste great in milkshakes, cakes, and jams. Spell my name. মানে আপনার সেম পিছনে, মানে আগের এই অনুযায়ী কিন্তু এটা অ্যাড চলে। আগের স্বভাব চরিত্র অনুযায়ী এটা কি ফ্রেজ ম্যাচ মডিফায়ারের মধ্যে পড়ে না? কারণ সবগুলো সার্ভিস আছে, আগে পরে আমার দেখার দরকার নেই। বাট নতুন আপডেট দুইটা মিলে যখন এক হয়ে গেছে, তখন হলো তুমি যদি মিনিং চেঞ্জ করে দাও তাহলে তোমার অ্যাড দেখাবে না। বোঝা গেছে স্যার? বোঝা গেছে? মানে উদাহরণটা মানে কত সুন্দর না, দুইটা মিলে যেতে এক করে ফেলাইছে, তার মানে কি একটা তো আলাদা জিনিস আনতে হবে। আলাদা জিনিস কোনটা? যে তুমি আগে পরে দাও বাট মিনিং সেম রাখতে হবে। আমার সার্ভিসটা চলতেছে কোথা থেকে কোথায়? নিউ ইয়র্ক থেকে বস্টন, কিন্তু আমি যদি বস্টন থেকে নিউ ইয়র্ক দিই তাহলে মিনিংটাই তো চেঞ্জ, তাই না? আমার মিনিংটাই তো চেঞ্জ। তাহলে এই জিনিসটা বোঝা গেছে? তাহলে মানে Hello, kiddos. I'm mango sweet, juicy, and tropical. এখন কি I আপনারা make এখন এই কিওয়ার্ড ইউজ করা ভালো, বাট কিছু খারাপ দিকও আছে। yummy smoothies and ice creams. Spell with me. MANGO. তাহলে স্যার যে কোটা Hello. আলোচনা করলাম এই তিনটা কিওয়ার্ড, বোর্ড ম্যাচে পড়ে যায়। বোর্ড ম্যাচটা একটু কোনো ঝামেলা নাই ওইটা ছাড়া। এই যে দেখেন এই জিনিসগুলো বলানোর একমাত্র কাজ হলো আপনার, যখন আমি কোনো কিওয়ার্ড আন্দাজে বসাই দিলাম, আমার হাতে কি কোনো কন্ট্রোল ছিল? কোনো কন্ট্রোল ছিল? আমি জাস্ট বসাই দিছি, 20টা কিওয়ার্ড বসাই দিছি, অ্যাড চলতেছে, আমার হাতে কি কোনো কন্ট্রোল ছিল? এই যে ফ্রেজ ম্যাচে এসে আপনি কিছুটা কন্ট্রোল করতে পারছেন না অ্যাডগুলো?